সাইড তো লাইট দেখে রাখ। আমি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে গত 13 সেপ্টেম্বর 2024 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব এস.এম. জিলানী তার বাবা মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জননেতা জনাব সেলিমুজ্জামান সেলিম সহ ঢাকা থেকে যাত্রা করে গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা সম্পন্ন করে টুঙ্গিপাড়ার পাটগাড়িতে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া মোড়ে পৌঁছানো মাত্রই পূর্ব থেকে আওয়ামী লীগের জেলা, থানা, পৌর নেতৃবৃন্দের যোগসাজশে কয়েক হাজার আওয়ামী দুষ্কৃতিকারী এস.এম. জিলানীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়িবহরে বর্বরচিত হামলা চালায়। এ হামলায় এস.এম. জিলানী মারাত্মকভাবে আহত হয়। তার সফরসঙ্গী স্ত্রী রওশনা রত্না, নিষ্পাপ পুত্রসহ অন্যান্য মহিলা সদস্য এবং ঢাকা থেকে আগত অন্যান্য পুরুষ সদস্য মারাত্মকভাবে আহত হয়। তন্মধ্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে ঘটনাস্থলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। গোপালগঞ্জ সদর হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় এবং নিহত দিদারের ময়নাতদন্ত শেষে তার স্ত্রী ও শ্বশুরের নিকটে লাশ হস্তান্তর করা হয়। দিদার ঢাকার বাসিন্দা হওয়ায় এবং তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়ায় কিছুটা সুস্থ এবং স্বাভাবিক হয়ে 17 তারিখে গোপালগঞ্জ থানায় মামলা দায়ের করে। দুঃখজনক হলো সত্য যে গোপালগঞ্জের আওয়ামী লীগের শীর্ষ থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত নেতৃবৃন্দ এ ন্যাক্কারজনক হামলায় কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছে। তারা এই বর্বরচিত হামলার পর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন, যার একটির সাথে অন্যটির মিল নেই। ফলে আমরা মনে করি আওয়ামী লীগ তাদের অসংলগ্ন বিবৃতির মাধ্যমেই এ বর্বরচিত হামলার এবং হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিয়েছে এবং এটাই আওয়ামী লীগের বৈশিষ্ট্য। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে প্রশাসনের প্রতি আহ্বান জানাই 13 তারিখে ঘোনাপাড়ায় বর্বরচিত হামলার সাথে সক্রিয় জড়িত পরামর্শদাতা, ইন্ধনদাতা এবং অর্থদাতাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং এজাহারে উল্লেখিত আসামিদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের হাতে সোপর্দ করার জন্য জোর দাবি জানাই। রাজনীতিতে সবসময় একটি সহ অবস্থান থাকে এবং গোটা বাংলাদেশে এটা কম বেশি আছে, কিন্তু গোপালগঞ্জের ব্যতিক্রম। গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দলকে রাজনীতি করতে দেওয়া হয় না। শুধু বিএনপি নয়, যারা আজকে আওয়ামী লীগের সাথে আছে বা ছিল তারাও অনেক সময় তারা মিটিং মিছিল করতে পারে নাই, করতে দেওয়া হয় নাই। তারা মনে করে, বিশেষ করে বিএনপিকে মনে করে, বিএনপি যদি মুক্তভাবে এখানে রাজনীতি করতে পারে তাহলে তাদের যে একক অধিপত্য এটা থাকবে না এবং একসময় হয়তোবা তারা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবে এবং পরাজিত হবে। সে কারণে তারা বিএনপিকে কোনো সময়ই বিগত 18 বছরে, আমরা 18 এর জন্যই বলি যে 16 বছর শেখ হাসিনার শাসন এবং আগের 2 বছর সেটা শেখ হাসিনারই বানানো সরকার ছিল, যা তারা বিবৃতি বলেছে যেটা তাদের আন্দোলনের ফসল ছিল একাকারের সরকার। তো ওই 2 বছর এবং পরের 16 বছর, এই 18 বছর তো তারা গোটা বাংলাদেশকে তো কর্তৃত্ববাদী শাসন করেছেই এবং গোপালগঞ্জে বিএনপিকে কোনো প্রোগ্রাম করতে দেয় নাই, একটি দোয়া অনুষ্ঠান করতে দেয় নাই, একটি ধর্মীয় অনুষ্ঠান করতে দেওয়া হয় নাই। আমাদের দেশনেত্রী দলের চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ, আমরা তার সুস্থতা কামনায় কোনো কর্মসূচি ঘরের মধ্যে দিলে করতে দেওয়া হয় নাই। তারা অত্যন্ত ভীত এবং আতঙ্কিত যে পিছিয়ে যদি এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা সংখ্যায় বেশি হয়ে আমাদের শক্তি বৃদ্ধি পায়, তাহলে তারা হয়তো একসময় এখানে পরাজিত হবে। তো তারা এই আতঙ্ক থেকেই এই আমাদের যে নেতা কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি যে এস.এম. জিলানী, এরা যে নেতৃত্বের শীর্ষে উঠে আসছে দলের, এবং এরা শেখ হাসিনার বিরুদ্ধে এস.এম. জিলানী নির্বাচন করেছে 2 বার, সেলিমুজ্জামান সেলিম 2 বার ফারুক খানের বিরুদ্ধে নির্বাচন করেছে। অতএব তারা মনে করে যে এরা যদি এইভাবে নির্বাচন করতে থাকে তাহলে এক সময় জনগণের গ্রহণ করবে এবং তাদের পরাজয় ঘটবে। তো সে কারণেই তারা ষড়যন্ত্র করে এই নেতৃত্বকে তারা অঙ্কুরে বিনষ্ট করার জন্যে বা সমূলে বিনাশ করার জন্যই তারা এই ষড়যন্ত্র করছে এবং এটা আওয়ামী লীগের একটি পূর্ব পরিচিত বৈশিষ্ট্য। আওয়ামী লীগ তাদের নিজের দলেও উদীয়মান নেতাকে হত্যা করেছে, আওয়ামী লীগ তাদের নিজের দলের
সত্যবাদী ন্যায়বাদী এমপিদের হত্যা করেছে দেশ স্বাধীনতার পরে, এরকম অনেক রেকর্ড আছে। আমরা সেই দৃষ্টান্ত থেকেই বা সেই আলোকেই মনে করি যে শেখ সেলিম সহ আরও শীর্ষ নেতারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে মদত দিয়েছে, অর্থ দিয়েছে, সহযোগিতা করেছে। তারা এখানে প্রতিপক্ষকে রাজনীতি করার সুযোগ দিতে চায় না, তো সে কারণে তারা একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্যই তারা এটা করেছে। এবং এটা তদন্তে আরও প্রকাশিত হবে, প্রমাণিত হবে। তাদের আইডি কে হ্যাক করেছে আর কে হ্যাক করে না এটা আমাদের বিষয় না। যদি কে হ্যাক করে থাকে তারা সেটা বের করে ব্যবস্থা গ্রহণ করবে। অতএব আমরা মনে করি যে এই কথাটির মধ্যেও তাদের একটি দুর্বলতা প্রকাশ পায়, দলীয় দুর্বলতা প্রকাশ পায়। দেখুন, একটু হত্যাকাণ্ড দেশের বাইরে থেকে সংগঠিত করা যায়। আমাদের বাংলাদেশের অনেক হত্যাকাণ্ড ঘটেছে, দেশের বাইরে থেকে তারা কলকাঠি নেড়েছে, ইন্ধন দিয়েছে, দেশে হত্যাকাণ্ড ঘটেছে এবং তদন্ত বেরিয়ে আসছে, তাদেরকে কিন্তু ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে সংগ্রহ করা হয়েছে। ফলে যেহেতু এই গোপালগঞ্জে যিনি 2 আসনের 45 বছর এই জিম্মি করে রেখেছে জনাব শেখ ফজল করিম সেলিম, তো উনি চায় না যে এইখানে কেউ আর নেতৃত্বে আসুক। তো সে কারণে উনি যেহেতু আজকে গোপনে আছেন, গর্তে আছেন, পালিয়ে আছেন, তো ফলে উনি গোটা গোপালগঞ্জে নয়, 2 আসনে নয়, শুধু গোপালগঞ্জ 2 আসনে নয়, গোপালগঞ্জ জেলায় নয়, উনি বাংলাদেশের উপর একটি কর্তৃত্ব রাখেন এবং উনি একজন মাফিয়া লিডার হিসেবে পরিগণিত। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে স্বর্ণ পাচারের জন্য দিলীপ কুমার আগরওয়ালা এবং দোলন এদের সহযোগিতা সে হাজার হাজার কোটি টাকা বেশি পাচার করেছে। অতএব সে একজন মাফিয়া সম্রাট। অতএব সারা বাংলাদেশে তার এই খারাপ লোকদের সাথে, সন্ত্রাসীদের সাথে, খুনিদের সাথে যোগসাজশ আছে। এবং গোপালগঞ্জে এই যারা বিভিন্ন জেলায় নেতৃত্ব করেন তারা শেখ সেলিমের, যদি এখানে অন্য অন্য নেতারা আছেন, কিন্তু এই মাফিয়ার দিকটা শেখ সেলিম দেখেন এবং এদেরকে নেপথ্যে সহযোগিতা করেন এবং তাদেরকে দিয়েই, তার নেপথ্যের ইন্ধনেই এই সমস্ত ব্যক্তিরা অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বা এবার হামলা করিয়েছে। বিধায় আমরা ওই সমস্ত নেতৃবৃন্দকেও এই মামলায় আসামি করেছি, যেটা তদন্তে সুপ্রমাণিত হবে। ধন্যবাদ। দেখুন, ব্যক্তিগত কেউ যদি কোনো গাড়িতে বা মোটরসাইকেলে যায়, তাহলে সে ব্রেক করে হয়তো বা কোনো নাশকতা, কোনো দুর্ঘটনা ঘটালে ঘটাতে পারে। কিন্তু যখন শত শত গাড়ি কোনো বহরে যায়, তো তখন সেই বহরে গাড়ি থেকে নেমে কেউ কিন্তু কোনো অকারেজ করার সুযোগ থাকে না। 1, 2 হলো, যদি কোনো ব্যানার ছেঁড়া কেন্দ্রিক ঘটনা ঘটতে পারে, তাহলে ধরে নিলাম যুক্তির খাতিরে যে কেউ না কেউ ব্যানারটা ছেড়েছে। আমরা জানি ব্যানারটি তারা ছেড়েছে সিন ক্রিয়েট করার জন্য, তাদের ব্যানার তারা ছেড়ে সিন ক্রিয়েট করার জন্য। এবং একটা ব্যানার ছেঁড়ার সাথে সাথেই হাজার হাজার লোক সেই জায়গায় ঢাল টটকে নিয়ে অস্ত্রপাতি নিয়ে আসতে পারে না। বস্তি আসতে গেলে কয়েক ঘন্টা সময় লাগে। কিন্তু কি করে ব্যানার ছিঁড়লো তারা, আর সাথে সাথে হাজার হাজার লোক হামলা করলো? অতএব এটা যে পূর্ব পরিকল্পিত, ওটা ঘটনায় প্রমাণ করে। আমরা আস্থা রাখি পুলিশের প্রতি যে এটা তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি তারা কোনো শিথিলতা দেখায়, আমরা পরবর্তী আমাদের কর্মসূচি ঘোষণা করব।